আসা যাক বিস্তারিত আলোচনায়। দেখুন, বাংলা আজ কি নিয়ে ভাবছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আজ আমরা দিনভর নজর রাখছি। দেখুন, ভিন রাজ্যে নাশকতামূলক হামলা হয়। কবে হয়? 1 মার্চ। বিস্ফোরণ হয়। কোথায় হয়? বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে। তারই তদন্তে অভিযুক্তদের খোঁজে বাংলার পুলিশকে নিয়ে এনআইএর হানা। তাতে সাফল্য। দীঘার হোটেল থেকে পাকড়াও দুজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। বিজেপির অভিযোগ, জঙ্গিদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ, আর শাসক দল তারা পাল্টা তোপ দাগতে ব্যস্ত। কিন্তু প্রশ্ন এখন এটাই যে বারবার কি করে এই ধরনের ঘটনার সঙ্গে একটা বং কানেকশন তৈরি হয় তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর সময়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভোট বঙ্গ। আসুন আলোচনা এগিয়ে নিয়ে যাবো, তার আগে একটা প্রতিবেদন দেখায়। ভোটের বাংলায় বিজেপির বিরুদ্ধে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের। পাল্টা এই এজেন্সির হয়ে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই এজেন্সির অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। বেঙ্গালুরুর বিস্ফোরণ তদন্তে কিন্তু সেই কেন্দ্রীয় এজেন্সি এনআইএ হাত মেলালো রাজ্য পুলিশের সঙ্গে, পেল বড় সড় সাফল্য। দীঘা থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। 1 মার্চ 2024 বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। আইইডি বিস্ফোরণে আহত হন 10 জন। ঘটনার 27 দিনের মাথায় গ্রেফতার মুজাম্বিল শরীফ। এনআইএ জানিয়েছে, শুক্রবার ভোরে পূর্ব মেদিনীপুরের কাঁথির অন্তর্গত দীঘায় অভিযান। দীঘার হোটেল থেকে গ্রেফতার বিস্ফোরণের 2 মূল পান্ডা। এনআইএর হাতে আব্দুল মথিন তোয়াহা, মুসাফির হুসেন সাজিব। পরিচয় লুকিয়ে জাল পরিচয়পত্র দেখিয়ে হোটেলে ঘর নিয়েছিল 2 জঙ্গি। এনআইএর সঙ্গে যৌথ অভিযানে ছিল পশ্চিমবঙ্গ, কেরল ও তেলেঙ্গানার পুলিশ। ধৃত 2 জঙ্গি কর্ণাটকের শিবমোগা জেলার বাসিন্দা। কিভাবে জালে বিস্ফোরণের 2 মাস্টারমাইন্ড? এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের পর বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় নজরদারি। সিসি ক্যামেরায় আব্দুল মথিন তোয়াহা, মুসাফির হুসেন সাজিবকে চিহ্নিত। তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটকে লাগাতার হানা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিস্ফোরণে আর্থিক লেনদেনের হদিশ। আর্থিক লেনদেনের সূত্র ধরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি। তদন্তকারীদের মতে, হামলার পর ধর্মীয় পরিচয় পাল্টে নাম ভাড়িয়ে কম খরচে থাকার মতো ঠিকানা খোঁজে অভিযুক্তরা। 5 এপ্রিল কর্ণাটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের 18 জায়গায় তল্লাশি চলে। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির সূত্র ধরেই পুরী ও দীঘায় নজরদারি চালায় এনআইএ। তারপরই গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে দীঘার হোটেলে এনআইএর হানা। তবে শুধু দীঘায় নয়, পশ্চিমবঙ্গে ঢুকে কলকাতাতেও গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। সূত্রের খবর, বাংলায় এসে লেনিন সরণির হোটেলে ওঠে 2 জঙ্গি। ভুয়ো আধার কার্ড ও লাইসেন্স বানিয়ে গা ঢাকা। ধৃত 2 জঙ্গি একদিন কলকাতায় ছিল, 28 দিন বাংলার বিভিন্ন প্রান্তে গা ঢাকা দেয় 2 জঙ্গি। এনআইএ সূত্রে খবর, আব্দুল মথিন তোয়াহা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। মুসাফির হোসেন সাজিব ক্যাফেতে বিস্ফোরক রেখে এসেছিল। মুজাম্বিল শরীফ 2 জঙ্গিকে ষড়যন্ত্র করতে সাহায্য করেছে। ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে 2 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এনআইএ রাজ্য পুলিশ হাত মিলিয়েছে বটে, কিন্তু রাজনৈতিক তরজা থামার নয়। একদিকে ফের বাংলায় জঙ্গি গ্রেফতার, অন্যদিকে গ্রেফতারের কৃতিত্ব কার? চাপানুতোর তাই নিয়েই। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে, তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। রাজ্যের প্রশাসনিক প্রধানের পাল্টা তোপ। বেঙ্গালুরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত তৎপর, তাহলে গত মাসে যখন ফুটপ্রিন্ট পাওয়া গেল তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারলো না কেন? তারা দীঘার হোটেলে পর্যন্ত উঠলো, তাও কেন দীঘা থানার স্ক্যানারে এলো না? বিজেপি তৃণমূলের এই তরজায় বাকিরা বলছে, কোনো জাল টাকা, ড্রাগ, নারী পাচার সব কিছু হয় এখানটায়, অস্ত্র পাচার সব কিছু। পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ, তৃণমূলের সেবা করা। কলকাতার পুলিশ নিশ্চিতভাবে সক্রিয়, কিন্তু দেশ সার্বভৌম। আমি যেখানে ইচ্ছে যেতে পারি, যে যেখানে ইচ্ছে যেতে পারি। কলকাতা সেফ ফর দি পিপল, সেফ হাউস নট ফর দি টেররিস্ট। রাজনীতির তরজা তো চলছেই, কিন্তু তার মধ্যেই প্রশ্ন উঠছে, কেন দক্ষিণ ভারত থেকে বাংলায় গা ঢাকা দিল জঙ্গিরা? এ রাজ্যে কি জঙ্গিরা নিজেদের নিরাপদ বলে মনে করে? জঙ্গিরা কিভাবে জাল পরিচয়পত্র তৈরি করলো? এত জায়গা থাকতে কেনই বা দীঘায় আত্মগোপন করলো তারা? অচেনা জায়গায় গা ঢাকা দিতে জঙ্গিদের মদত দিল কে? পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কি করে জঙ্গিদের আনাগোনা?
সূত্রের খবর, ধৃত 2 জঙ্গি কর্ণাটক আইএস মডিউলের সদস্য। এখানেই প্রশ্ন, আইএস নেটওয়ার্ক কি তবে এ রাজ্যেও রয়েছে? সেই রকম কোনো স্লিপার সেল কি এদের এ রাজ্যে সাহায্য করেছিল? সেই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। কিন্তু বাংলায় বারবার জঙ্গি যোগ কেন? সেই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? সিজার, কনিষ্ক ও সুজয়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কখনো আল কায়দা, কখনো লস্কর-ই তৈবা, কখনো ইসলামিক স্টেট, কখনো ইন্ডিয়ান মুজাহিদিন, কখনো জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, কিংবা আরও অনেক জঙ্গি সংগঠন, যেই নামগুলো বারবার ঘুরে ফিরে আসে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি একটা বাংলার যেন যোগসূত্র তৈরি হয়। আপনাদের মনে থাকবে সংসদে রং বোমা, সেখানে সেই ঘটনাতে, সেই সংসদে বিস্ফোরণ, রং বোমা বিস্ফোরণের ঘটনাতেও এই বাংলার যোগ পাওয়া গিয়েছিল। কিন্তু কেন বারবার কেন এই বং কানেকশন তৈরি হয়? আসুন তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন, তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি স্বাগত জানাবো, সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রণয় রায়, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম মুখপাত্র সপ্তর্ষি দেব, স্বাগত সপ্তর্ষিকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন R.K. দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকেও স্বাগত। কিন্তু এই প্রশ্নের উত্তর বোধহয় তৃণমূল মুখপাত্র, এ রাজ্যের শাসক দলের প্রতিনিধি, তার কাছ থেকে প্রথমে চাওয়াটা জাস্টিফাইড হবে। প্রদীপ্ত, না, ঠিকই বলেছেন ফিরহাদ হাকিম যে এখানে সেফ হিভেন বা সেফ হোম হচ্ছে মানুষের জন্য, নাগরিকদের জন্য, এবং সেটা এনসিআরবির ডেটাও প্রমাণ করে দিয়েছে। কিন্তু এই ফেকু মাস্টার যে ভদ্রলোক আছেন, বাচ্চা ছেলে বলে অনেকে বলেন, সে ধর্ষণকারীদের নিজেদের একটা টিমে নিয়ে এই ধরনের বার্তা ছাড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তথ্য কি বলছে? আমার প্রসঙ্গ হচ্ছে তথ্য কি বলছে। এটা এনআইএও বলছে কোঅর্ডিনেটেড এফোর্ট, জয়েন্ট এফোর্ট, অর্থাৎ এখানে রাজ্য পুলিশের যথার্থ সহায়তা পাওয়া গেছে। একই সঙ্গে আপনাকে আমি কিছু ছোট্ট তথ্য দেবো। একটা হচ্ছে এই জানুয়ারি 2024-এ 7 জন উত্তরপ্রদেশ থেকে জঙ্গি ধরা পড়েছে। 7 জন, 7। জুলাই 2023 মুম্বাই থেকে 4 জন জঙ্গি ধরা পড়েছে। জুলাই 2023 কর্ণাটক থেকে 5 জন জঙ্গি ধরা পড়েছে। ছেড়ে দিন, 2019-এর একটা ডেটা এনআইএর ওয়েবসাইটে এখনো আছে, যে কেউ দেখে নিক। বলছে 127 জন 15ই অক্টোবরের মধ্যে গ্রেপ্তার হয়েছে, 127। তথ্য কি বলছে? 33টি তামিলনাড়ু থেকে, 19টা উত্তরপ্রদেশ থেকে, 17টা কেরালা থেকে, 14টা তেলেঙ্গানা থেকে, 12টা মহারাষ্ট্র থেকে, 8টা কর্ণাটক থেকে, 7টা দিল্লি থেকে। তাহলে বলো তো সেফ ইভেন কাদের জন্য হচ্ছে? আসলে বাংলাকে একটা এমন প্রতিচ্ছবির মধ্যে নিয়ে আসতে হবে যাতে যেটা বিজেপির সুবিধা হয়, যে বাংলা মাত্রই খারাপ। কিন্তু এই সমস্যাটা বাংলার নয়। এটা কি বিজেপি তৈরি করছে না? আপনি বলছেন এরকম কোনো রিফ্লেকশন এই বঙ্গে নেই, তার মানে? না, তা নয়, আমি কখনো বলছি না। বাংলা আমরা দেখতে পাচ্ছি, আপনি নিজেও জানেন যে বারবার যে কোনো ঘটনায় একটা সেফ করিডোর হিসেবে বাংলাকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমি বাদ দিলাম অন্য কোনো ঘটনার কথা। ঠিক এই ঘটনা 3 দিন ধরে দীঘায় হোটেলে তারা রইলো, সমুদ্র স্নান করলো, তারা রেস্টুরেন্টে খেতে গেল, ফুল মজলিসে তারা রইলো। এই খবরটা মাথায় থাকে তাহলে তারা 2 মাস চেন্নাই কাটিয়ে এসছে। তাহলে চেন্নাই পুলিশ কি করছে? এবং তারা যে জায়গা দিয়ে এসছে, রেলের টিকিট কেটে এসছে, রেল কি করেছে? এই কথাগুলো বলবে না? শুধু পশ্চিমবঙ্গে যখন খবর পেয়েছে 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, তুমি খারাপ দিকটা দেখছো। আমি মানছি পশ্চিমবঙ্গে কাঁথি বলে একটা জায়গা আছে, যেখানে ঘরে ঘরে খবর রাখে শুভেন্দু অধিকারী, ঘরে ঘরে খবর রাখে। তার ঘরে কোন ঘরে কি হচ্ছে সে সম্পর্কে 2টো হোটেল না 3টে হোটেল আছে দীঘাতে, সে খবর পেল না। সে তো এনআইএতে রেগুলার খবর পাঠাচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মাধ্যমে। জিতেন্দ্র তেওয়ারি সুইগির বয় হয়ে চলে যাচ্ছে রাতে খাবার দিতে, আবার খাবার দেওয়া হয়ে গেলে ফাঁকা হাতে ফিরে আসছে। তাহলে তার মাধ্যমে যখন এনআইএর আধিকারিক খবর পাচ্ছে, তাকে আবার দিল্লিতে ডাকা হচ্ছে, সে নাকি কিছু জানে না, তারপর দিল্লি ডেকে দিল। তাহলে শুভেন্দু অধিকারী কি করছে? প্রদীপ্তর এই কথার কাউন্টার কি করেন বাকিরা আমরা অবশ্যই শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ রয়েছেন। লিপিকাদি, স্বাগত জানাবো। প্রণয় বাবু, দেখুন, এই 2 জন জঙ্গি হোটেলে যখন টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে তারা যখন দেখলো যে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং জনসভায় দাঁড়িয়ে যখন এনআইএকে বলছে যে তারা শ্লীলতাহানি করেছে, তাদের প্রতিরোধ করতে হবে, তারা মনে হয় ওই আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্সের সাথে একটা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হওয়ার চেষ্টা করছিল। কারণ একবার যদি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হওয়া যেত, এনআইএ তাদেরকে অ্যারেস্টই করতে পারতো না। এনআইএ অ্যারেস্ট করতে আসলে তৃণমূলের মহিলা বাহিনী ঝাঁপিয়ে পড়তো, আর তারপরেও যদি এনআইএ অ্যারেস্ট করতো, স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের প্রোটেকশন দিত যে এনআইএ তাদেরকে অ্যারেস্ট করতে এসছে। অর্থাৎ ভাবা যায় না, আজকে যে রাজ্যগুলোর কথা বললো, সমস্ত রাজ্য থেকে জঙ্গি অ্যারেস্ট হয়েছে, ঠিক কথা, কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য
জনসভায় দাঁড়িয়ে এনআইএ সম্পর্কে মন্তব্য করেনি, যেটা মুখ্যমন্ত্রী করেছে। যে এই যে এর আগে চেন্নাইতে ছিল, রেলের টিকিট কেটে তারা এসেছে, সেটা কি করে পসিবল হলো? কেন সেখানেই আটকে দেওয়া গেল না? সম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো এনআইএ কোর্টের নির্দেশে যখন কোনো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে যায়, স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে এনআইএর বিরুদ্ধে কথা বলেন, এইটা হচ্ছে অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য। এই রাজ্যের যারা ক্রিমিনাল, যারা জঙ্গি, তারা জানে তাদের প্রোটেকশনের জন্য দাঁড়িয়ে আছে স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের প্রোটেক্টর। রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি যেহেতু সেফগার্ড করছেন, তাই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে আমাদের রাজ্য। তাহলে প্রণয়দা নিজেদের সমস্ত বক্তব্যকে এবং শুভেন্দু অধিকারী 2021 সালের আগে সমস্ত বক্তব্যকে খণ্ডন করলেন, তার জন্য থ্যাংক ইউ। কেন বলছি? তার কারণ এনসিআরবি যে ডেটাগুলো দিয়ে তারা 2021 সাল অব্দি রাজ্যকে বিঁধে গিয়েছে, তাহলে সেই ডেটাগুলো সব ভুল। মুখ্যমন্ত্রী সেগুলোকে বাঁচিয়ে দিয়েছে। এ যাবৎকাল আমাদের যে ভালো কাজের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট পুরস্কার দিয়েছে, ই গভর্নেন্স থেকে শুরু করে পুলিশের আধিকারিকদের পুরস্কার দেওয়া থেকে শুরু করে, তাহলে সেগুলো ভুল দিয়েছে। অর্থাৎ প্রণয় দ্বারা যে প্রতিচ্ছবি তৈরি করার কথা আমি বলছিলাম, ঠিক সেই জায়গায় প্রণয় বাবুর কাছে আমি আসবো। সপ্তর্ষি, আমি ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে চাই। দেখুন, আমি এটা যেটা বলতে চাইবো যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ছাড়া যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে কাজ করতে দেওয়া হয়, তারা যে সফলভাবে কাজ করতে পারে, আজকের এই ঘটনাটা একটা তার উদাহরণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশও ছিল, এনআইএও ছিল, সফলভাবে দুজন জঙ্গিকে গ্রেফতার করা হলো। এটা আজকে যদি জঙ্গি না হয়ে অন্য কিছু হতো, তাহলে হয়তো এনআইএর টিমকে আটকানো হতো। আবার অন্য দিক থেকে হয়তো কারুর থেকে যদি টাকা তোলার ব্যাপার থাকতো, এনআইএ না হয়ে হয়তো ইডিকে পাঠানো হতো, আবার তারপরে সেই টাকা ইলেকট্রাল বন্ডে আসতো। কিন্তু ফরচুনেটলি দেশের সিকিউরিটিটা এখানে প্রাইমারি কনসার্ন হয়েছে, এবং যারা এই খারাপ কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের কাছে গ্রেপ্তার করা হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে এটা বলতে চাই যে আজকের দিনে এইটা নিয়ে কারোরই রাজনীতি করা উচিত না। যারা যে এজেন্সিরা এই কাজটা করলো, তাদের সকলকে অভিনন্দন জানানো উচিত। এবং যারা যারা সরকারে আছেন, দেশের সরকারে থাকুক, রাজ্যের সরকারে থাকুক, তারা এই দায়িত্ব নিক, বরং যাতে এরকম নাশকতার ঘটনা আর ভবিষ্যতে না হয়। কোথায় কে 2 সপ্তাহ থাকলো, কে 3 সপ্তাহ থাকলো, কে এখানে 2 দিনে এলো, এটা আজকের বিষয় নয়। বিষয়টা এইটা যে এইরকম জিনিস, নাশকতা যাতে আর কোনোদিনও না ঘটে, সেই জন্য আমাদের সেদিকেই নজর রাখাটা উচিত। লিপিকাদি, না, একটা কথা বলবো যে একটা সময় পশ্চিমবঙ্গে প্রযুক্তিবিদ, শিল্পী, সাহিত্যিক, বড় বড় ডাক্তার, এই সমস্ত মানুষজনের ভিড় ছিল, তারা আসতেন। এখন সন্ত্রাসবাদী আসছে, সন্ত্রাসবাদীরা শেল্টার নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হাওড়া স্টেশনে গেলে দেখা যাবে যে ওখানে মেদিনীপুর থেকে বহু মানুষ আসছে ট্রেনে, লোকাল ট্রেনে, তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গের বাইরে। তাহলে মানুষ পেটের ভাতের জন্য চলে যাচ্ছে বাইরে, আর সন্ত্রাসবাদীরা আশ্রয় নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আসছে। এটাই হয়েছে তৃণমূল সরকারের অবদান। আবার অন্য দিক থেকে, আর একটা দিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হয় যে আজকে কেন এত দেশে সন্ত্রাসবাদ, এটা কিন্তু প্রশ্ন জাগে। কেন এত সন্ত্রাসবাদ বললেই বিজেপি সঙ্গে সঙ্গে 70 বছরের গল্প শোনাবে, বলবে কংগ্রেসের আমলে এটা হয়েছিল। যদি এই কম্পারিজন করতে হয়, যদি এইভাবেই যদি দেখাতে হয়, তাহলে তো পরিবর্তন হওয়ার কোনো দরকার ছিল না। যদি কংগ্রেসের কোন কোন ভুল, কি ভুল আছে, সেইগুলোকে হাইলাইট করে যে ওদের ভুল আছে, তাহলে আমরা এমন কিছু আহামরি কিছু খারাপ করছি না, এই যদি পরিস্থিতি হয়, তাহলে বলার কিছু নেই, তাহলে পরিবর্তনের কোনো দরকারই ছিল না। তাহলে দেশকে তো সন্ত্রাস মুক্ত করতে হবে। কেন আজকে বিভিন্ন রাজ্যে এরকমভাবে সন্ত্রাসবাদীরা এসে তারা জায়গা, তারা লুকিয়ে থাকবে? এটা লজ্জা হওয়া উচিত, রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত, কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনি রাজ্য এবং কেন্দ্র দুপক্ষের দিকটাই একদম দাগিয়ে বলছেন। বেশ, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রদীপ্ত এবং প্রণয় বাবুর কাছে খুব সংক্ষেপে যাব, কিন্তু তার কাছে যাই। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, আমি একজন সাধারণ নাগরিক, আমাদের দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে, তারাও ভাবছেন যে প্রথমেই যে লেনিন সরণির একটা হোটেলে ভুয়ো পরিচয়পত্র দিয়ে থাকা, তারপরে যে দীঘার হোটেলে গিয়ে 3 দিন থাকা, সচিত্র পরিচয়পত্র তৈরি করে থাকা। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায় যায়? আমি প্রথমে বলে দিই যে এই যে বম ব্লাস্টটা হয়েছিল, ওটা হয়েছিল 1st of March, আর আজ 11ই এপ্রিল, তো অলমোস্ট 41 ডেজ 41 দিন হয়েছে।
41 দিনের মধ্যে 28 দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই সন্ত্রাসবাদীরা ঘুরে বেরিয়েছে। ধরা পড়েছে দীঘাতে, কিন্তু তার আগে কলকাতায়, মানে বাংলার রাজধানী, এটা ছোটখাটো একটা গ্রাম নয়, বাংলার রাজধানীতে কলকাতায়, একদম হার্ট অফ কলকাতাতে ওরা 28 দিন ঘুরে বেরিয়েছে। তো এটা আমার তো মনে হয় ইটস আ বিগ ইন্টেলিজেন্স ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু আমাদের সঙ্গে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের। হ্যাঁ প্রদীপ্ত, ক্যাপ্টেনের তথ্যে খানিকটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, কারণ এনআইএ কিন্তু এই তথ্যটা 28 দিন পশ্চিমবঙ্গে রয়েছে, এটা কোথাও দেয়নি। ফলে আমি বলবো একটু ভেরিফাই করে নিতে। আমি ওনাকে কাটছি না, কিন্তু ভেরিফাই করে নিতে। এখন লিপিকাদি যেটা বলছেন, খুব ভালো ভালো কথা বললেন যে এখন পশ্চিমবঙ্গে এরা আসছেন। আমার খুব ভালো করে কংগ্রেস নেতাদের কথা মনে পড়ছে, যারা এই 2011-র আগে একটু আগে গিয়ে বলতো যে আমাদের হাজার হাজার কর্মী মারা গিয়েছে, যাদের খুন করা হয়েছে বামপন্থীরা। তারা তো জঙ্গি ছিল না, তারা তো এখন গলায় গলায় বন্ধু হয়েছে। ফলে যারা আদর্শগত বিচ্যুত হয়েছেন তাদের মুখ থেকে এই কথা বলাটা খুব স্বাভাবিক। তারা আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হানাটা দেখেননি, এবং না দেখলেও ওই 26-এ কত তারিখে হয়েছিল, 26/11 না কি হয়েছিল, সেটা তারা দেখেননি। ফলে সেটা স্বাভাবিক একটা বিষয়। ভোলাতে হয় মানুষকে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়। সেই জন্য বাম আর কংগ্রেস এখন গলায় গলায়, এত খুনোখুনির পরেও গলায় গলায় হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সরকারি ক্ষেত্রে যদি কোনো মানে পার্ট অফ গভর্নমেন্টে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলছে, তাহলে সেইটা যদি হাফ গ্লাস হয়, আরও হাফ গ্লাস কি এনআইএর পার্ট অফ ইন্টেলিজেন্সের ফেলিয়ার নয়? প্রণয়বাবু, প্রথম তো হচ্ছে যে কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন তাকে একটু মনে করে দিই, এই মুহূর্তে কর্ণাটকে কংগ্রেসের সরকার চলছে। হ্যাঁ, নিঃসন্দেহে ভারতবর্ষে আছে, কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু স্টেটের, ব্যাঙ্গালোরটা কর্ণাটকের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না যে কংগ্রেস কি করলো, বিজেপি কি করলো। আজকের আলোচনার বিষয় কংগ্রেস বিজেপি নয়। আজকের আলোচনার বিষয় এটাও প্রণয় বাবু যে এই ক্রেডিট নিয়ে এই মুহূর্তে মারামারি চলছে। কে করলো, কার প্রতিষ্ঠান করলো, রাজ্যের না কেন্দ্রে? দেখুন, যেটা আমি আপনাদের সংবাদ মাধ্যমে জেনেছি, এনআইএ জানানোর 2 ঘন্টার মধ্যে এনআইএ এবং স্টেট পুলিশ মিলে অ্যারেস্ট করেছে। এবার ঘটনা হচ্ছে, কিন্তু 28 দিন ধরে তারা পশ্চিমবঙ্গে আছে। এনআইএ নাই জানাতে পারে, আমি ধরি না এনআইএ জানতে পারতেন না। তারা সারা ভারতবর্ষে খুঁজে বেড়াচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ যেহেতু সেভ হোম আছে, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এখানে তারা খবর পায়নি। কেন বারবার বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই বম কানেকশন তৈরি হয়? একটা ছবি দেখাবো, ছবি দেখিয়ে ব্রেকে যাব। সিসিটিভি ফুটেজ একবালপুরের যেই হোটেলে তারা আত্মগোপন করেছিল, সেই হোটেলের সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন। দুজন মোস্ট ওয়ান্টেড। 1 মার্চ রামেশ্বরম ক্যাফে বেঙ্গালুরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, তারপর কলকাতায় লেনিন সরণির হোটেল, তারপর ইকবালপুরের যে হোটেলে তারা ছিল, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ইকবালপুরের হোটেলে, তারপর দীঘায় গিয়ে আত্মগোপন। কিন্তু কেন? কোথাও গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা, সেটা প্রশ্নের মুখে পড়ছে নাকি?